ओम शांति शांति शांति। हरि ओम। शं नो मित्र शं वरुणः शं नो भवत्तर्यमा शं नो इन्द्रो बृहस्पतिः शं नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमः। पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। हरि ओम। तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु। पूज्यपाद महाराजদেরকে চন্দন দিয়ে বরণ করবেন। ঢাকার সম্মানিত মহারাজদেরকে ফুল দিয়ে বরণ করছেন ছোট্ট শিশুরা। ফুল এবং মালা। जा दिख दिया बाबू दिख दिया। महाराजদেরকে চড়িয়ে দিয়ে বরণ করছেন আমাদের মহম্মদানন্দজি মহারাজ, ববিশানন্দজি মহারাজ, আত্মানন্দজি মহারাজ। আজকের আলোচনা সভায় উদ্বোধন সঙ্গীত পরিবেশন করবেন হবিগঞ্জ রামকৃষ্ণ আশ্রম মিশনের স্বামী নামামৃতানন্দ মহারাজ। তার সাথে তবলায় সংগত করছেন বকুল দাস। রাম কৃষ্ণ আমার প্রাণ রাম আমি চাহি না মুক্তি পানি না যুক্তি চাহি না মুক্তি পানি না যুক্তি। ঠাকুরের চরণ দয় স্বর্গ রাম কৃষ্ণ আমার প্রাণ রাম কৃষ্ণ আমার প্রাণ জানিলাম কত মাস কোথাও নাই আমার পুরিল না মনোরথ। জানিলাম কত বেশ জানিলাম কত মাস কোথাও নাই আমার পুরিল না মনোরথ। রামকৃষ্ণ চরণে লিখে দিয়ে দাস ভাব রামকৃষ্ণ চরণে লিখে দিয়ে দাস ভাব। তাপিত পরাণে শান্তি পেলাম। রাম কৃষ্ণ আমার প্রাণ রাম কৃষ্ণ আমার প্রাণ রাম আমি। অশান্ত মন আমার হয়ে দিশেহারা ছুটিছে দিক দিকে পাগলের পারা। অশান্ত মন
কৃষ্ণ নামে অমৃত ধারা পেয়ে আমি ধন্য হলাম। রাম কৃষ্ণ আমার প্রাণ, রাম কৃষ্ণ আমার প্রাণ, রাম আমি প্রাণহারা রাম কৃষ্ণ আমার প্রাণহারা, রাম কৃষ্ণ আমার প্রাণহারা। আমি চাহি না মুক্তি, মানি না যুক্তি, চাহি না মুক্তি, মানি না যুক্তি, ঠাকুরের চরণ তল সর্বধাম। রাম কৃষ্ণ আমার প্রাণ, রাম কৃষ্ণ আমার প্রাণ, রাম কৃষ্ণ আমার প্রাণ, রাম কৃষ্ণ আমার প্রাণ। রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন দিনাজপুর। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসামি। শ্রীরামকৃষ্ণ আশ্রম দিনাজপুরের শতবর্ষ পূর্তি উপলক্ষে আমরা সকলে উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানে আমরা পেয়েছি আমাদের পরম পূজ্যপাদ সংঘাধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী সহিতানন্দজি মহারাজকে তার শ্রীপাদপদ্মে আমার ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। আমরা পেয়েছি শ্রীমৎ স্বামী বধূসারানন্দজি মহারাজজিকে, তিনি সহকারী সাধারণ সম্পাদক, তাকে আমার ভূমিষ্ঠ প্রণাম জানাই। আমরা অনুষ্ঠানে পেয়েছি মঞ্চে উপবিষ্ট আছেন শ্রীমৎ স্বামী ধ্রুবেশানন্দজি মহারাজ। আপনারা সবাই জানেন তিনি এখানে ছিলেন, দীর্ঘদিন ঢাকাতেও ছিলেন। তার শ্রীপাদপদ্মে আমার ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। এই অনুষ্ঠানকে আরও বিশেষভাবে অলঙ্কৃত করেছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি মহোদয় জনাব এম ইনায়েতুর রহিম, তাকে আমার শ্রদ্ধা জানাই। তার সাথেও আমরা পেয়েছি আরেক সুপ্রিম কোর্টের বিচারপতি মহোদয়কে, তিনি হলেন শ্রী বিশ্বজিৎ দেবনাথ মহোদয়, তাকে আমার শ্রদ্ধা নিবেদন করি। আমার সামনে উপস্থিত আছেন গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সম্পাদক শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, তাকে আমার প্রণাম জানাই। মঞ্চে সামনে বিশিষ্ট আমাদের মহারাজদের আমার প্রণাম নিবেদন করি। এখানে উপস্থিত আছেন অগণিত ভক্তমণ্ডলী, তাদের প্রতি আমার শ্রদ্ধা নমস্কার জানাই। আমাদের রামকৃষ্ণ মিশন ম্যানেজিং কমিটির সভ্যগণ আছেন, তাদের আমার নমস্কার জানাই। উপস্থিত সকল ভক্তমণ্ডলী, তাদের আমার নমস্কার জানাই। আমরা একটি বিশেষ মুহূর্তে সবাই উপস্থিত হয়েছি। শতবর্ষর আগে এই আশ্রমটির সূচনা করেছিলেন
শ্রীরামকৃষ্ণের ভাবকে আশ্রয় করে স্বামীজির জ্বালাময়ী বাণীকে আশ্রয় করে এই আশ্রম তৈরি হয়েছিল। অগণিত ভক্ত ছিলেন, অগণিত মহারাজরা ছিলেন। আজ সশরীরে তারা আমাদের সামনে নেই, কিন্তু তারা আমাদের সঙ্গে আছে, তাদের অনুপ্রেরণা আমাদের সাথে আছে, তাদের আশীর্বাদ আমাদের সাথে আছে। তাই যারা এই আশ্রমকে তাদের চেষ্টা দিয়ে, শ্রম দিয়ে, বিদ্যা বুদ্ধি সমস্ত কিছু দিয়ে আশ্রমকে শতবর্ষে নিয়ে এসেছেন, তাদের প্রত্যেককে আমি আমার ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। আমরা স্বাগত জানাই দিনাজপুরের প্রশাসনকে। তারা সবসময় আমাদের সাহায্য করেছেন। জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয় থেকে শুরু করে সমস্ত প্রশাসনিক কর্মকর্তাদের তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাই, ধন্যবাদ জানাই দিনাজপুরবাসী, পার্শ্ববর্তী অঞ্চল থেকে যারা এসেছেন, যারা এই ঠাকুরমা স্বামীজির ভাবকে নিয়ে আশ্রয় করে তাদের জীবন অতিবাহিত করছেন। বিবেকানন্দের শিবজ্ঞাপনের উদ্দেশ্য এই ভাবকে আশ্রয় করে যারা তাদের দৈনন্দিন জীবন অতিবাহিত করছেন, থেকে ইন্সপায়ার্ড হয়ে, অনুপ্রাণিত হয়ে স্বামীজির ভাব নিয়ে দূর দূরান্তরে কাজ করে চলেছেন। আশ্রমের সূচনা লগ্ন থেকেই আমরা দেখেছি, ভাগ করে জায়গায় এসেছিলাম, সেই সময় আমরা পেয়েছিলাম স্বামী অমৃতত্বানন্দজি মহারাজকে। তিনি যেন মৃতপ্রায় প্রাণে আবার নূতন করে তাকে জাগিয়ে তুলেছিলেন এবং এই বাংলার দিকে থাকছিলেন, একদিকে অমৃতত্বানন্দজি আর অন্যদিকে এখানে এই আশ্রমের অনেক মহারাজা ছিলেন। গদাধরানন্দজি মহারাজ প্রাচীন সাধু, তার খুব সাধনা, এবং তার স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ, তিনি এসে এই আশ্রমকে ধন্য করেছেন। তার সাক্ষাৎ সন্তান যারা দিনাজপুরকে বা এই অঞ্চলকে ধন্য করেছেন, তারা হলেন স্বামী অখণ্ডানন্দজি মহারাজ, স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজ। আমরা শুনি, ঘটনা আছে এরকম, অখণ্ডানন্দজি মহারাজের সাথে আমাদের পঞ্চদশ সংঘাধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ মার্বেল খেলতেন। তার আমরা আনন্দের সাথে একটা ঘোষণা করতে পারি, দিনাজপুর বাসী এবং বিভিন্ন যে হিন্দু সংগঠন আছে তাদের সকলের পক্ষ থেকে দিনাজপুর রামকৃষ্ণ মিশনকে এই কয়েকদিন আগে তারা সম্বর্ধনা দিয়েছে। তারা সবাই খুশি যে এই আশ্রম ঠিক দিশায় চলছে। তো এইসব আশীর্বাদ, এইসব শুভেচ্ছা নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে। আপনারা সবাই থাকবেন। এই কয়েকদিনের যে অনুষ্ঠান হবে, হয়তো কিছু ত্রুটি বিচ্যুতি আসবে, আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে অনুষ্ঠানকে সুন্দরভাবে সঞ্চালনা করবেন। অনেক অতিথিরা এসেছেন দূর দূরান্ত থেকে, যারা চট্টগ্রাম থেকে এসেছেন, ঢাকা থেকে এসেছেন, ময়মনসিংহ থেকে এসেছেন। আমরা আমাদের মতো ব্যবস্থা করেছি, থাকার ব্যবস্থা, প্রসাদের ব্যবস্থা করেছি। হয়তো একটু ত্রুটি হতে পারে, আপনারা কিন্তু নিজের আশ্রম ভেবে, সকলে কিন্তু নিজের আশ্রম, নিজের পরিবারকে যেরকমভাবে দেখেন, সেই দেখে এই অনুষ্ঠানের যাতে সুসম্পন্ন হয়, আমরা অনুষ্ঠানকে শেষ করতে পারি, এই কয়েকটি কথা বলে পুনরায় মহারাজদের প্রণাম নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় মা। শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করছি শ্রীমৎ স্বামী বিবেকানন্দজি মহারাজকে। এখন বক্তব্য রাখবেন শ্রী বিশ্বজিৎ দেবনাথ, মাননীয় বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বাংলাদেশ। আনন্দ ধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে। সুধীবৃন্দ, ভক্তগণ, আমি বক্তা নই, আমি বুঝতে পারিনি যে এখানে বক্তৃতা দিতে হবে। আমি এখানে এসেছিলাম, আমার একজন প্রাণের মানুষ, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাননীয় বিচারপতি
এনায়েতুর রহিমের সাথে তার আমন্ত্রণ। আমি বুঝতে পারিনি যেখানে এইরকম একটা আনন্দঘন মুহূর্ত আছে। বুঝতে পারলে হয়তো দু এক কথা লিখে মুখস্থ করে চলে আসতাম, যেহেতু আমি বক্তৃতা দিতে পারি না। সুধীবৃন্দ, রামকৃষ্ণ মিশন ও আশ্রমের শতবর্ষ উদযাপন কমিটির উদযাপন অনুষ্ঠানের সভাপতি পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুবিতানন্দজি মহারাজ, প্রধান অতিথি জনাব এম এনায়েতুর রহিম, বিশেষ অতিথি শ্রীমৎ স্বামী ধ্রুবেশানন্দজি মহারাজ, মুখ্য আলোচক শ্রীমৎ স্বামী বোধসারানন্দজি মহারাজ, স্বামী বিভক্তানন্দ মহারাজ, শ্রীমৎ স্বামী সুরবরানন্দ মহারাজ, ভক্তবৃন্দ, অন্যান্য সুধীবৃন্দ, আমার প্রণাম নেবেন। আসলে এই অনুষ্ঠানে কিভাবে বক্তৃতা দিতে হয়, কি করতে হয়, কি বলতে হয়, আমি ঠিক বুঝতে পারবো না। একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কিছু হয়তো এখান থেকে ওখান থেকে একটু কোলাজ ঢঙের কথা একটু বলবো। সেই কথাগুলোর মধ্যে আমার কিছু স্মৃতি মনে পড়লো এখানে। আমি 70 দশকের শেষের দিকে আমি ইন্টারমিডিয়েট করি। আমি দক্ষিণবঙ্গের মানুষ, বরিশালের মানুষ। বরিশালে ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজ যেটা বলে, আমি সেখানকার ইন্টারমিডিয়েটের ছাত্র ছিলাম। আপনারা যারা বরিশালে গিয়েছেন রামকৃষ্ণ মিশন এবং এখানে যারা উপস্থিত আছেন নিশ্চয়ই তারা গিয়েছেন, বহু বছর আগের কথাই নিশ্চয়ই। তো সেখানে বিএম কলেজের ঠিক পাশেই রামকৃষ্ণ মিশন আছে। আমার ধারণা আছে ওখানে আমার কিছু বন্ধুরা থাকতেন, ওখানে একটা ছাত্রদের থাকার জায়গা আছে। তা আমার ধারণা যে ওটা একটা মেসের মতোই হয়তোবা, যেহেতু বন্ধুরা থাকে ওখানে যাই। সেখানে আমার কিছু বড় ভাই এবং বন্ধুরা ছিল যারা গান গাইতে পারতেন। আমি গান শুনতে পছন্দ করি, আমি শ্রোতা হিসাবে নিজকে মনে করি যে আমি গান শুনি। তো আমি সন্ধ্যাবেলা ওখানে গান শুনতে যেতাম, আমার বন্ধুদের সাথে আড্ডা মারতে যেতাম। সন্ধ্যায় ওখানে আরতি কীর্তন হতো এবং এখন মনে হয় যে এটা প্রার্থনা সঙ্গীত। খুবই কম বয়স বলতেই পারেন, অত্যন্ত গ্রাম থেকে গিয়েছি, একেবারে প্রথমই বরিশাল শহরে গিয়েছি আমি। তো আমি ছোটোবেলা থেকে গান বাজনার সাথে যুক্ত থাকায় একটু একটু তবলা বাজাতে পারতাম। তো অনেক সময় এটা মনে পড়লো যে আজকের যখন ঘোষণা হচ্ছে যে তবলায় সঙ্গত করবেন, তখন মনে পড়লো আরে আমি তো সেখানে 2 দিন তবলা বাজিয়েছিলাম, যখন মূল তবলচির অনুপস্থিতিতে হয়তো তাল কেটে যেত। সেটা 2 বছর ইন্টারমিডিয়েট তো আপনারা জানেনই, 2 বছর আমি প্রতিনিয়ত থাকতাম। এখন আমি চোখ বন্ধ করলে ফ্ল্যাশব্যাকে ভেসে ওঠে, একটি কুকুর ছিল, সে এক ধরনের কি নির্মল পরিবেশ। আমার এখন মনে হয় যেটা রামকৃষ্ণ মিশনের পরিবেশটাই মনে হয় এরকম। এরপরে আমার ঢাকা যখন আসলাম বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে, তখন আমার বোনের বাসা রামকৃষ্ণ মিশন রোডের পাশেই বাসা। আমি 2 একবার গিয়েছি। এর আগে আর একটা কথা আপনাদেরকে একটু বলেই রাখি, এটা না বললেই নয়। সেটা হলো যে কলকাতায় আমার কিছু আত্মীয় স্বজন আছে। তো বেলুড় মঠের কাছে আমার এক মাসি বাড়ি আছে। আমি প্রায়শই আমাদের বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন যে একটা বিশেষ একটা সময়ে দেশে সামরিক শাসন যখন ছিল, দীর্ঘ সময় বন্ধ থাকতো। তো রাজশাহী থেকে, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তাম, রাজশাহী থেকে বরিশাল যেতে 2 দিন 3 দিন লাগতো। তো এই 2-3 দিনে আমি আমার বরিশাল না গিয়ে ওখান থেকে আমি কলকাতা চলে যেতে পারতাম, কারণ $5 ইন্ডোর্স করলেই আমি 1 মাসের ভিসা পেতাম। আমি মাসির বাড়িতে গিয়ে থাকতাম, আবার ইউনিভার্সিটি খুললে চলে আসতাম। তখন আমি রামকৃষ্ণ বেলুড় মঠে যেতাম। 2টো কারণে যেতাম। প্রথম এত বুঝে আমি যেতাম না, কারণ তখন এরকম 82-83 সন। দুপুরে রামকৃষ্ণ মিশনের ওখানে টিকিট কেটে অল্প পয়সায় প্রসাদ খাওয়া যায়, শাল পাতার খাওয়া চিনি। আমি বরিশাল অঞ্চলের মানুষ, শাল পাতায় কীভাবে আমি বুঝতে পারতাম না, কলা পাতায় খাওয়া আমি বুঝি। এখন মনে হয় যে হ্যাঁ এটাই। এরপরে আর একটা আমি খুব জিনিস খুব এনজয় করতাম, এটা আমি অন্য কোনো কারণে কোনো ধর্মীয় বোধ বা কিছু আমার বোধ আমার মনের মধ্যে জাগতো না। গঙ্গার পাড়ে এখানে আমি দেখলাম যে মহারাজরা
সব বেলুর থেকে এসছেন। আমার এই জন্য মনে পড়লো, আমি এখানে এসে এই আপনাদের অনুষ্ঠান সূচিটা দেখে আমার মনে হলো, সন্ধ্যাবেলা যখন ঢং ঢং করে ঘন্টা বাজছে, সূর্য অস্ত গেছে, গঙ্গার পাড়ে ভাসাছে, আপনারা, আমি এখন যাই না, আমি 83-84 পরে আমি ওখানে আর যাইনি, আমি যাই না, মহারাজরা বলতে পারবেন। ওখানে পা ঝুলিয়ে একটু পায়ে জলও লাগতো, বসতাম, মাইকে গান বাজতো, ঘন্টা বাজতো, অনেক সময় গিয়ে দেখতাম অত্যন্ত সুন্দর অনেক শিল্পীরা আসতো। কারা আসতো আমি হয়তো জানি না, কেন তখন কেবল ইউনিভার্সিটিতে গিয়েছি, প্রথম ভারতে গিয়েছি, গ্রামের ছেলে, অত আমি বুঝতে পারতাম না। আজকের আমার সেই স্মৃতিটা মনে হলো যে হ্যাঁ, আমি গিয়েছিলাম, তো আমার সাথে তো রামকৃষ্ণ মিশনের একটা যোগাযোগ আছে, তো যেভাবেই হোক না কেন, সেই আমার সেই মানে 79 সন থেকে 83 সন 84 সন পর্যন্ত আমি আজকে সৌভাগ্যবান, যদি আমার প্রাণের মানুষের সাথে আমি না আসতাম। শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে আমি বক্তৃতা দিতে পারতেছি, আমি একটা ঘোরের মধ্যে আছি, হয়তো আমি যেন আমার কথা এদিক ওদিক হয়ে যাবে, ক্ষমা করে দেবেন। যাক, আমাকে শেষ করতে হবে, কারণ আমি যাদের কথা শুনতে এসেছিলাম তাদের কথা আমাকে শুনতে হবে। আমি মাঝখানে আপনাদেরকে আমার কথা শোনাচ্ছি, ক্ষমা করবেন। প্রথমে আমি বলি যে শুধু রবীন্দ্রনাথ, আমি একটু আগে এই আপনার দেখছিলাম, একটু ইন্টারনেটে ঘাটছিলাম, যে আমি বুঝতে পেরেছিলাম দু এক কথা আমাকে হয়তো বলতে হবে, তো তাড়াতাড়ি কি বুঝবো, একটা জায়গায় দেখলাম যে রবীন্দ্রনাথ ছাড়া তো অচল আমরা। সেই রবীন্দ্রনাথের সাথে রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর মহাশয়ের যোগাযোগ হয়েছিল, আমি জানতাম না। একটু বলি, আমার কাছে একটা কাগজ আছে, হ্যাঁ, কাগজটা আমি দেখছি যে প্রথম আলোতে এটা ছাপা হয়েছিল। সেখানে আমি পড়লাম যে রামকৃষ্ণদেব পরমহংসদেব উনি রবীন্দ্রনাথের গান শুনতেন। সে গানটার প্রথম গানটা হচ্ছে আপনার, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমি জানতাম না রবীন্দ্রনাথ যে রামকৃষ্ণ পরমহংসদেবকে নিয়ে কবিতা লিখেছিলেন, তাও আমি জানতাম না। আমি এই অন্তর্জাল ঘাটতে গিয়ে জানলাম। আমাকে শেষ করতে বলা হয়েছে, আমি শেষ করে দিচ্ছি। সে কবিতাটা আমি পড়ার আমি লোভ সামলাতে পারছি না। 6 লাইনের একটা কবিতা। বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা। তোমার জীবনে অসীম লীলার পথে, নতুন তীর্থরূপ নিলয়ে জগতে। দেশ বিদেশের প্রণাম আনিলে টানি, শেখায় আমার কোনটি দিলা আমানি। শুধুবৃন্দ, আমি শেষ করছি। রবীন্দ্রনাথের যে গানটা পরমহংসদেব শুনতেন, এই গানটা আমি তো পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, দিয়ে আমি শেষ করছি। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজের কেবলই করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘোরে মরি পলে পলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমারে না জানো করি প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরনে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমি যেন অহংকার না করি, আপনাদের চরণ ধুলা যেন আমি পাই। নমস্কার। আজকে এখন আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি পূজনীয় শ্রীমৎ স্বামী ধ্রুবেশানন্দজি মহারাজ, অধ্যক্ষ, রামকৃষ্ণ কুঠির, আলমোড়া, ভারত। ওম নমো ভগবতে রামকৃষ্ণায় নমঃ। নমো শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমঃ। নমো শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমঃ। রামকৃষ্ণ মিশন ও আশ্রমে শতবর্ষ উদযাপনে প্রথম অধিবেশনে আজকে সভাপতি পরম
पूज्यपाद श्रीमद स्वामी सहितानंद जी महाराज सह संघाध्यक्ष रामकृष्ण मठ और रामकृष्ण मिशन बेलूर मठ भारत पूजनीय महाराज के आमी आमार दंडवत प्रणाम जानाई। এই আশ্রমের সঙ্গে মহারাজের বিশেষ যোগাযোগ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্বামী অমৃতানন্দ স্মৃতি ভবন, এই ভবনের ভিত্তিপ্রস্তর 2012 সালে এই পূজনীয় মহারাজ করেছিলেন। তারপর ধীরে 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 এটা পূর্ণ হলো। মহারাজ ভিত্তিপ্রস্তর করেছিলেন, আজ মহারাজের হাত দিয়ে এটা উদ্বোধন হলো। এটা একটা অতীব আনন্দের কথা। আজকের এই মহতী সভার প্রধান অতিথি জনাব এম এনায়েতুর রহিম, মাননীয় বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বাংলাদেশ। উনি ঢাকা থেকে এসেছেন। রামকৃষ্ণ মিশন ঢাকার সঙ্গে নিশ্চয়ই উনি পরিচিত আছেন। শুধু ঢাকা থেকে এখানে এসেছেন। বিশ্বজিৎ দেবনাথ, মাননীয় বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বাংলাদেশ। আরও আছেন বিশেষ অতিথি শ্রীমৎ স্বামী বোধশরানন্দজি মহারাজ, সহ সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী বোধশরানন্দজি মহারাজ, সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠ। এই আশ্রমের অধ্যক্ষ স্বামী বিভাতানন্দজি মহারাজ স্বাগত বক্তব্য রাখেন। সকলকে আমার আদাব, নমস্কার, শুভেচ্ছা। সামনে উপবিষ্ট ভক্তমণ্ডলী দূর দূর থেকে তারা আগত। চিটাগাং, বরিশাল, বগুড়া, রাজশাহী, দিনাজপুর তো আছেই। আজকের এই লোক সমাগম দেখে আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ছে। এই আশ্রমে প্রাণ ছিলেন স্বামী অমৃতানন্দজি মহারাজ। যা কিছু দেখতে পাচ্ছেন আশ্রমে উনার দান। এই মন্দির উনি করেছেন, এই স্বামী বিজ্ঞানানন্দ ভবন উনি করেছেন, ছাত্রাবাস উনি করেছেন। শুধু তাই নয়, গ্রামে গঞ্জে যে জাগ্রত ঠাকুরমা স্বামীজি এবং সনাতন ধর্মের যে প্রচার উনি করেছেন, গ্রামে গ্রামে গীতার ক্লাস নিতেন। এই আশ্রমের প্রতি তার যেমন ভালোবাসা ছিল তেমনি তার দান আছে। স্বামীজির কর্মযোগ, শিবজ্ঞানী জীবসেবা, এই আশ্রমের সূচনা সেখান থেকেই হয়। 1897 খ্রিস্টাব্দে ঠাকুরের শিষ্য স্বামী বিবেকানন্দের গুরু ভাই স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজ এসেছিলেন এখানে রিলিফের কাজ করতে। বিরল আদি অনেক গ্রামে গ্রামে তিনি তখনকার সময় অন্ন বস্ত্র বিতরণ করেছেন। এত ভালোভাবে করেছেন, লোকে এত আনন্দিত সুখী হয়েছেন। এখানকার তখনকার ম্যাজিস্ট্রেট এই সামনে এই বড় মাঠে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল এই সরকারের পক্ষ থেকে। আর তখন শুনেছি এই আশ্রম, এই মাঠ পুরো ভর্তি ছিল, লোকে লোকারণ্য হয়েছিল। এই আশ্রমের উপর দিয়ে কত ঝড় ঝঞ্ঝাট দিয়েছে। 100 বছরের মধ্যে 1923 খ্রিস্টাব্দে আশ্রম শুরু হয়। ব্রিটিশ আমল, ব্রিটিশ গভর্নমেন্ট। তারপর আমরা দেখি 1947 সনে পাকিস্তান, ভারত এবং পাকিস্তান দু ভাগ হয়। এই দিনাজপুর পূর্ব পাকিস্তানের মধ্যে পড়ে।
আর বাংলাদেশ পৃথিবীতে একটি দেশ আছে আমার মনে হয় ভাষার নামে দেশ। 1948 সালে যখন মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা ইউনিভার্সিটিতে অ্যানাউন্স করেন যে আমাদের দেশের ভাষা হবে উর্দু, একমাত্র ঢাকার থেকে তার প্রতিবাদ করা হয় এবং কয়েকজন ছাত্র তাতে প্রাণ ত্যাগ করেন। সেই থেকে বাংলাদেশের সূচনা হয়। এই বঙ্গবন্ধু মুজিবুর রহমান এই দেশকে স্বাধীন করেন। শোনা যায় তখন প্রায় 30 লক্ষ লোক বলিদান দিয়েছেন এই বাংলাদেশ স্বাধীন করবার জন্য, নিজেদের মাতৃভাষা সেটাকে রাখবার জন্য। পৃথিবীতে একটি দেশ যেটা বাংলাদেশ ভাষার জন্য হয়েছে। সেই কয়েকজন গঙ্গাধরানন্দজি মহারাজ ছিলেন, সে কথা শুনেছেন। অমৃতানন্দজি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এখানে আসেন 1974 সালে। তখন আশ্রমে এত দুরবস্থা, এই 1971 আশ্রমকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় পাকিস্তান বাহিনী। এখানকার লাইব্রেরি আগুনে পুড়ে যায়, মন্দিরের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। অনিল মহারাজ বলে একজন ব্রহ্মচারী ছিলেন, উনি তার জন্মভূমি বাংলাদেশই ছিল, বেলুড় মঠকে তাকেই পাঠানো হয়েছিল। কোনো রকমে তিনি প্রাণে বেঁচে যান বা দেশ স্বাধীনতার সময়। তার কথা এখনও অনেকেই বলেন, উনি এখানে ছিলেন। তারপর অমৃতানন্দজি মহারাজ যে আশ্রম চলে না, প্রায় বিক্রি করে বন্ধ করে দেওয়ার কথা হয়েছিল, উনি এসে বাড়ি বাড়ি দিয়ে 1 টাকা 2 টাকা কালেকশন করে বাড়ি বাড়ি খাওয়ার জন্য ধান সংগ্রহ করে আশ্রম চালিয়েছে। দিনাজপুরবাসী আমার মনে হয় কোনোদিন তার দান ভুলবেন না। ইনি শুধু অন্ন বস্ত্র বিতরণ করেছে তা নয়, সেই যে স্কুলের এই শিক্ষা মান এখনও বিবেকানন্দজি মহারাজ স্কুল কলেজে ছাত্রছাত্রীদের মধ্যে ইউনিফর্ম, পুস্তক আদি বিতরণ করছেন। সেই অমৃতানন্দজি মহারাজ অন্নদান, বস্ত্রদান, জ্ঞানদান, আমার মনে হয় বাংলাদেশের একটি সেন্টার যে দিনাজপুর, এখানে যে ছাত্রাবাস, এই ছাত্রাবাসের থেকে রামকৃষ্ণ মিশনের অন্ততপক্ষে কম হলেও 50 জন সাধু ব্রহ্মচারী আমাদের মঠ মিশনে আছেন। বাংলাদেশের অন্য কোনো সেন্টার থেকে এতজন সাধু ব্রহ্মচারী জয়েন করে না। আর শুধু সাধু ব্রহ্মচারী নয়, অনেক ভক্ত দেশ বিদেশ থেকে তারা এখনও বাংলাদেশকে সাহায্য করেন। সেই অমৃতানন্দজি মহারাজ এই আশ্রমে প্রাণ ছিলেন। ভক্তরা এখনও তার কথা শুনলে আপনারা কল্পনা করতে পারেন, চারিদিকে তাকিয়ে দেখুন, তিন ধারণের স্থান নেই, কত দূর দূর থেকে ভক্তরা আসছে এবং এই আশ্রম চলেছে। তার পিছনে সকল ভক্ত মাতার মায়েরা, ভক্ত সন্ন্যাসীগণ সকলের সমান অনুদান রয়েছে। আজকে ট্রান্সফার হয়ে যাবে, কিন্তু আপনারা এখানে থাকবেন। আশ্রম আপনাদের, এই আশ্রমে যত উন্নতি, ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানিয়ে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। রামকৃষ্ণ নমস্কার। মহারাজকে আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করছি। এখন বক্তব্য উপবেশন করবেন জনাব এন হায়াতুর রহিম, মাননীয় বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বাংলাদেশ। রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন দিনাজপুর শাখার
শতবর্ষ অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানের সভাপতি পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুবিতানন্দজি মহারাজ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, শ্রীমৎ স্বামী ধুবেশানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ কুটির, আলমোড়, ভারত। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত আছেন শ্রীমৎ স্বামী বোধরাসনজি মহারাজ, সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুড়মঠ, ভারত। এবং এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ স্বামী বিবানন্দ মহারাজ, উপস্থিত এখানকার ম্যানেজিং কমিটির সম্মানিত কর্মকর্তাবৃন্দ, দূর দূরান্ত থেকে আরও অনেক মহারাজ এখানে উপস্থিত হয়েছেন, ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন, নারী পুরুষ শিশু সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রভাত। আমি আজকের এই দিনটিকে আমার জীবনের একটা স্মরণীয় ঐতিহাসিক দিন মনে করছি। যে প্রতিষ্ঠানটি শত বছর ধরে শুধু দিনাজপুর নয়, দিনাজপুরের আশেপাশের মানুষকে তার ভক্তকুলের সেবাদানের পাশাপাশি মানব সেবার কাজে ব্রত আছেন এবং সফলভাবে 100টি বছর অতিক্রম করেছেন, সেরকম একটি শুভ মুহূর্তে আমি আজকে এখানে উপস্থিত হতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি, আনন্দিত হয়েছি। এবং আমি উদ্যোক্তাদের, আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাবো যে আমাকে এই অনুষ্ঠানে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, আমাকে সম্মান দিয়ে প্রধান অতিথি করেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ছোটবেলায় অনেক সময় এসেছি এই আশ্রমে, মিশনে, তখন হয়তো বেড়ানোর জন্য এসেছি। আমার বাবা যেহেতু এই এলাকার জনপ্রতিনিধি ছিলেন, উনি প্রায় সময়ই এই আশ্রমে আসতেন এবং স্বামীজি যারা ছিলেন তাদের সাথে মত বিনিময় করতেন। তো আমি সত্যিই খুব অভিভূত যে আমাকে আজকে আপনারা স্মরণ করেছেন। আপনারা সকলেই জানেন যে 1897 সালে স্বামী বিবেকানন্দ যে রামকৃষ্ণ আশ্রম মিশন প্রতিষ্ঠা করেছেন, তা শুধু আজ ভারতের মধ্যেই নয়, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে এর শাখা প্রশাখা ছড়িয়ে পড়েছে এবং ধর্মচর্চার পালনের সাথে সাথে, আধ্যাত্মিকভাবে ধর্মচর্চার সাথে সাথে মানব সেবার কাজে যে তারা কাজ করে যাচ্ছেন সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। এবং আপনারা সবই জানেন যে একটা ধর্ম, যে কোনো ধর্ম, সে হিন্দু ধর্ম হোক, ইসলাম ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, ধর্মের মূল উদ্দেশ্যগুলো কী? ধর্মের মূল উদ্দেশ্য হলো যে মানুষ ধর্মচর্চার মধ্য দিয়ে নিজেকে আত্মশুদ্ধি করবে, নিজেকে পরিশ্রুত করবে, যাতে অন্যায় কাজ থেকে, পাপাচার কাজ থেকে, লোভের দূর থেকে একটি মানুষ দূরে থাকতে পারে। আমরা যে ধর্ম পালন করি, যে ধর্ম চর্চা করি, সেই ধর্ম যদি আমাকে অন্যায় কাজ থেকে দূরে না রাখতে পারে, সেই ধর্ম যদি আমাকে পাপ কাজ থেকে দূরে রাখতে না পারে, সেই ধর্ম যদি আমাকে দুর্নীতির কাছ থেকে দূরে রাখতে না পারে, সেই ধর্ম যদি আমাকে মানব সেবা না শেখায়, সেই ধর্ম পালন চর্চা আমি মনে করি সঠিক ধর্মচর্চা নয়। এবং প্রত্যেক ধর্মের আপনারা যদি মূল বক্তব্যগুলো, নির্যাসগুলো আপনারা পুঙ্খানু পর্যালোচনা করেন, তবে দেখবেন যে প্রত্যেক ধর্মই কিন্তু বলেছে মানব সেবার করার কথা। মানব সেবার মধ্য দিয়েই স্রষ্টাকে খুঁজে পাওয়া যায়। আপনারা জানেন
স্বামীজির বিখ্যাত বহু উক্তি আছে। স্বামীজি এক বলেছিলেন, সকল জীবের মধ্যেই ঈশ্বর বাস করে, অতএব জীবের সেবা করা, মানবতার সেবা করা আপনাদের রামকৃষ্ণ মিশনের যে উদ্যোগ, শিক্ষায় মানুষকে শিক্ষিত করা, মানুষকে সেবাদান করা, মানুষকে চিকিৎসা সেবা দেওয়া, বিভিন্ন ধরনের সেবাদান করার মধ্য দিয়ে, মানব সেবার মধ্য দিয়ে ওই দেখেন স্বামীজির একটা বিখ্যাত উক্তি, ধর্ম সম্পর্কে উনি বলছেন, পর্যন্ত আমার দেশের একটি কুকুর ক্ষুধার্ত, আমার সমগ্র ধর্ম একে খাওয়াতে হবে এবং এর সেবা করতে হবে, তা না করে অন্য যাই করা হোক না, নামাজ তোমার ইবাদত কোনো কিছুই কবুল হবে না যদি তোমার প্রতিবেশী অভুক্ত থাকে। তুমি যদি এতিমের হক ঠিক মতো আদায় না করো, তোমার নামাজ রোজা কিচ্ছু হবে না। তো এই যে প্রতিটি ধর্মের যে বাণী, সেই বাণীগুলো যদি আমরা চর্চা না করি এবং নিজেদেরকে পরিশুদ্ধ না করি, আত্মার শুদ্ধি যদি না ঘটাতে পারি, তাহলে বলতে হবে আমরা সবাই ধর্ম সঠিকভাবে চর্চা করছি না। এবং এই যে রামকৃষ্ণ মিশন বলেন, মঠ বলেন, এই যে আধ্যাত্মিকতার মধ্য দিয়ে, মানব সেবার মধ্য দিয়ে স্রষ্টাকে খুঁজে পাওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা আমরা সঠিকভাবে পালন করব। আমার সময় নির্ধারিত করা দেওয়া আছে, আমি বেশি বক্তব্য বাড়াতে চাই না, শুধু আরেকটি কথা বলতে চাই, সেটা হলো এই যে আমরা বাংলাদেশ, আপনারা জানেন আমাদের মুক্তিযুদ্ধে আমরা কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এই পরিচয় আমাদের ছিল না। আমরা বলেছিলাম জয় বাংলা। পদ্মা মেঘনার যমুনার তীরে আমরা সবাই বাঙালি, বাংলার হিন্দু, বাংলার মুসলিম, বাংলার বৌদ্ধ, বাংলা খ্রিস্টান, আমরা সবাই বাঙালি। এই আত্মপরিচয়ে আমরা সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের আহ্বানে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, আমাদের মুখে ছিল জয় বাংলা। এবং বঙ্গবন্ধু স্বাধীনতার পরে আমাদের সংবিধানে ধর্ম নিরপেক্ষতাকে অন্তর্ভুক্ত করে বলেছিলেন এই বাংলাদেশে সকল ধর্মের মানুষ যাদের ধর্ম পালনের সমান অধিকার পায়, তিনি সেই নিশ্চয়তার জন্য সংবিধানে সন্নিবেশিত করেছিলেন। সেই সংবিধান পরে কাটাছেঁড়া হয়েছে, আমরা কিছুটা পুনরুদ্ধার করতে পেরেছি, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সম্পর্ক পাইনি। আমরা তাই বলবো যে বাংলাদেশের আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মের মানুষ আছে না কেন, আমরা এক হয়ে বাংলাদেশের সমৃদ্ধির জন্য আমরা এগিয়ে যাব। আমরা যে যার ধর্ম পালন করব, কিন্তু মনে রাখবেন আমরা ধর্মান্ধ হব না। কোনো ধর্মেই উগ্রতা নেই। কোনো ধর্ম বলে না মন্দির ভেঙে দাও, কোনো ধর্ম বলে না যে আরেকজনের মসজিদ ভেঙে দাও, কোনো ধর্ম বলে না গির্জায় ভেঙে দাও, আর কোনো ধর্ম বলে না হিন্দু পুরোহিতকে হত্যা করো, কোনো ধর্মই বলে না বোমা মেরে কোনো গির্জার পাদ্রীকে হত্যা করো। কোনো ধর্মের এই কথা নেই। যারা ধর্মের নামে এইসব করে তারা বরং ধর্মকে খাটো করে, ধর্মের নামে নিজস্ব স্বার্থ সিদ্ধি করতে চায়। তাই আসুন আমরা সঠিকভাবে ধর্ম চর্চা করি, ধর্ম পালন করি, মানব সেবার মধ্য দিয়ে স্রষ্টার আমরা সন্তুষ্টি অর্জন করি। আপনারা সবাই ভালো থাকবেন। আবারও আপনাদেরকে অনেক 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 শুভেচ্ছা। আমি আসলেই অভিভূত আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আবারও উদ্যোক্তাদের এবং বিশেষ করে ডাক্তার বিকো বোসকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাকে প্রায় 2 মাস আগে বলেছিলেন এই অনুষ্ঠানে আসার জন্য। আমি আসতে পেরে আবারও নিজেকে ধন্যবাদ মনে করছি। আপনাদের 3 দিনব্যাপী অনুষ্ঠান হবে, সকল অনুষ্ঠানের আমি সফলতা কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মহান স্রষ্টা সবাই আমাদের হেফাজত করুক। জয় বাংলা। এনায়েতুর রহিমকে, এখন পূজনীয় মহারাজদেরকে এবং বিচারপতি, প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিকে ব্যাচ করিয়ে দিচ্ছেন স্বামী বিবেকানন্দ। একটু আসতে দাঁড়াও, একটু থামো, ওটা হয়ে যায় একসঙ্গে দিলে না, মানে বাকিটা পাবো না। এখন জনাব এনায়েতুর রহিমকে প্রেস প্রদান করবেন।
भैया এবং শ্রী बोलिए ताकाबो একটু মহারাজ একটু ঘুরাই দিই মহারাজ একটু ঘুরাই নি একটু ঘুরাই নি ওইটা হয়েছে একটু দেখ ওকে এখন আমাদের মাঝে মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন শ্রীমৎ স্বামী বোধসারানন্দজি মহারাজ সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড়মঠ ভারত। আমি ঠাকুর মা স্বামীজি চরণে প্রণাম জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট আছেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুহিতানন্দজি মহারাজ সংঘ সহাধ্যক্ষ। মঞ্চে উপবিষ্ট আছেন স্বামী ধ্রুবেশানন্দজি মহারাজ, আছেন জনাব এম ইনায়তুর রহমান মাননীয় বিচারপতি সুপ্রিম কোর্ট, তারপরে আছেন শ্রী বিশ্বজিৎ দেবনাথ মাননীয় বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, স্বামী বিভাত্মানন্দজি, আর সামনে বসে আছেন আমাদের নানা শাখা থেকে বাংলাদেশে আর ভারতবর্ষ থেকে অনেকে এসেছেন এখানে, আর সমবেত ভক্তমণ্ডলী। প্রথমে বলি, আমার মাতৃভাষা বাংলা নেই, সেই জন্যে আমার জাতীয় বাংলা না শুনে শুনে একটু শিখেছি। যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা মার্জনা করবেন। আজকে এই শুভ দিনে এই পূর্ণ অনুষ্ঠানে আমরা যে এখানে সমবেত হতে পেরেছি, সেই জন্য সবাই খুব আনন্দ। আর আপনারা যে আমাকে এখানে আসবার সুযোগ দিয়েছেন, সেই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। রামকৃষ্ণ মঠ মিশনে আমরা 125 বছর আমরা কমপ্লিট করলাম গত বছর। এখন চলছে 126 ইয়ার্স অ্যানিভার্সারি চলছে। আর ये প্রতিষ্ঠানে 100 বছর অতিক্রম 23-তে ये আশ্রমের স্থাপনা হয়েছিল। 100 বছর পূর্ণ হলো। একটা মানুষ বড় জোর 100 বছর বাঁচতে পারে, কিন্তু 60 বছর 70 বছর 80 বছর পরে মানুষের নানা ব্যাধির জন্য তার বাঁচবার ইচ্ছা থাকে না, তিনি প্রায় অথর্ব হয়ে যায়। কিন্তু একটা প্রতিষ্ঠানের কাছে 100 বছর কোনো ব্যাপারই নেই। একটা বালকাল, একটা ইনস্টিটিউশনের কাছে আইডিয়াল হচ্ছে চরৈ বেতি, গো ফরওয়ার্ড। সেই জন্য এটা জাস্ট এই যে আমরা শতবার্ষিকী এটা পালন করছি, ইট ইজ এ ডে অফ ইন্ট্রোস্পেকশন। মানে কি উদ্দেশ্য নিয়ে যে রামকৃষ্ণ মঠ আর রামকৃষ্ণ মিশনে স্থাপনা হয়েছিল, আমরা কতটুকু আমরা করতে পেরেছি, কোথায় আমাদের যেতে হবে, সেটা আজকে চিন্তা করা বিষয়। এটা শুধু রামকৃষ্ণ মঠ মিশনে শুধু সন্ন্যাসীরা মহারাজা শুধু চিন্তা করবেন না, যারা আমাদের সাপোর্টার, যারা আমাদের ভক্ত, তাদেরও এটা আজকে চিন্তা করা দরকার। স্বামী বিবেকানন্দ বলেছেন, এই যে ইনস্টিটিউশন রামকৃষ্ণ মুভমেন্ট যেটা তিনি আরম্ভ করেছিলেন 1897-এ, বলছে এটা 1500 বছর চলবে উইদাউট এনি ডিফিকাল্টি। তার মধ্যে আমরা মাত্র 100 বছর পূর্ণ করেছি। যখন তিনি আমেরিকা থেকে ফিরে এসে বেলুড়মঠে দাঁড়িয়েছিলেন, তিনি বলছিলেন, দ্য টাইডাল ওয়েভ অফ স্পিরিচুয়ালিটি, এই আধ্যাত্মিকতা, এই যে মুভমেন্ট ভাবধারা,
এটা কবে থেকে আরম্ভ হয়েছে? আমার মনে হয় যখন নড়াইল থেকে, যশোরের কাছে নড়াইল থেকে যখন রানী রাসমণি দক্ষিণেশ্বরে ছিলেন, ওখানে জানবাজার কলকাতায় ছিলেন, তখন তার খুব ইচ্ছা হলো না তিনি কাশিতে যাবেন, বাবা বিশ্বনাথকে প্রণাম করবেন আর মা অন্নপূর্ণাকে একটু পুজো দেবেন। তিনি বিশাল বড় আয়োজন করলেন। তখন কলকাতা থেকে কাশি যাওয়ার কোনো ট্রেনে কোনো বন্দোবস্ত ছিল না। তখন যাদের পয়সা ছিল তারা নৌকো করে যেত। রানী রাসমণি যেহেতু খুব বড় লোক ছিলেন, তিনি 24টা নৌকো, বড় বড় নৌকো তিনি ব্যবস্থা করেছিলেন। একটা নিজের জন্য, তার 3টা মেয়ের জন্য আলাদা আলাদা 3টা নৌকো। তারপরে 6 মাসে, ওটা তো একদিনে তো যাওয়া যাবে না, 6 মাসের জন্য তিনি সব খাওয়া দাওয়া সব ব্যবস্থা করেছিলেন। তার জন্য প্রায় 7টা নৌকো সব উঠেছিল, চাল ডাল নুন তেল সব কিছু উঠেছিল। তারপরে রাস্তায় কোথাও দুধ লাগবে, দই খাবেন, তার জন্যে একটা নৌকোতে প্রায় 4টা গরু তোলা হয়েছিল। মানে বিশাল বড় একটা আয়োজন করেছিলেন। তারপরে তার যত রকমের সিকিউরিটি সবাই গিয়েছিলেন তাকে। কিন্তু যেদিন তিনি আরম্ভ করবেন, প্রস্থান করবেন, তার ঠিক একদিন আগে তাকে মা কালীর দর্শন দিয়েছিলেন। বলছেন তোমার ওখানে বারাণসীতে যাওয়ার দরকার নেই, তুমি এখানে কোথাও কাছাকাছি তুমি একটা মন্দির করো আর তুমি আমার মূর্তিটা ওখানে প্রতিষ্ঠা করো, তুমি ওটা পুজো করে তোমার সব কিছু হবে, তুমি আনন্দ পাবে, তোমার মুক্তি লাভ হবে। সে দর্শনে তার কতটা ইন্টেন্সিটি ছিল, কতটা তার মা কালীর উপর বিশ্বাস ছিল, তিনি পুরো প্রোগ্রামটা ক্যান্সেল করলেন তাকে। আর ওখানে দক্ষিণেশ্বর গঙ্গা ধারে তিনি ওখানে অনেকটা জমি কিনে তারপরে ওখানে বিশাল একটা মন্দির তৈরি করলেন। সেটা হচ্ছে 1855-এ সেটা কমপ্লিট হলো, তার উদ্বোধন হলো। ইত্যাদি আজ পর্যন্ত কলকাতা শহরে এত বড় মন্দির এখনো হয়নি। 9 লক্ষ টাকা তখনকার দিনে ওটা খরচা হয়েছিল। ইত্যাদি শ্রী রামকৃষ্ণ দেব ওখানে 30 বছর ছিলেন, আর 12 বছর তিনি খুব ওখানে করেছেন, সাধনা করেছিলেন। একদিন তাকে মা কালী দর্শন দিয়েছিলেন, বলছে তোমার কাছে ভালো ছেলেরা আসবে, তোমার বাণী তারা দেশ বিদেশে তারা নিয়ে যাবে, দেশ বিদেশে আপনার সে বাণীটা তারা রেখে দেবে, কিন্তু তারা আসছে না। শ্রী রামকৃষ্ণ দেব একদিন সে কুঠি বাড়ির ছাদে উঠে তিনি যে ডাক দিলেন, বলছেন কে কোথায় আছো চলে এসো ইত্যাদি। সে তার একটা স্পন্দন, এখন সেই স্পন্দনটা সে চলছে, এখন সে ঠাকুরের ডাকে না, এখনও চলে আসে। এই যে মায়ের কাজ চলবে, শ্রী শ্রী মা কালীর কাজ চলবে, সেটা ঠাকুর শ্রী রামকৃষ্ণ তিনিও নরেনকে বলতেন বারবার, তুমি যতক্ষণ মায়ের কাজ তোমার শেষ হবে ততক্ষণ তোমার মুক্তি নেই, তোমাকে করতে হবে। সেই জন্যে স্বামী বিবেকানন্দ যখন এলেন তখন তিনি চিনতে পারেন না তিনি এই কাজের জন্য এসেছেন। নরেন স্বামী বিবেকানন্দ যিনি পরবর্তীকালে হলেন, তিনি একদিন শ্রীরামকৃষ্ণের কাছে গেলেন, তাকে তুমি নিজে মুক্তির জন্য তুমি চেষ্টা করছো ইত্যাদি। সেই নরেন পরবর্তীকালে তিনি সমস্ত মানব সেবা যেটা স্টার্ট করলেন, মানে আমাদের শাস্ত্রে ছিল শিবজ্ঞানের জীব সেবা, বাট ইট ওয়াজ গিভেন টু স্বামী হাউ টু ডু দ্যাট ওয়ান। যে শিবজ্ঞানের জীব সেবা কী করে করতে হবে সে অ্যাকচুয়ালাইজ করার জন্য সে স্বামী বিবেকানন্দ সেটা করেছিলেন। স্বামী বিবেকানন্দ তার কাছে গিয়েছিলেন, তখন তিনি খুবই অসুস্থ। শ্রী রামকৃষ্ণের যে রাম যে কৃষ্ণ সে ইদানিং এই শরীরে শ্রী রামকৃষ্ণ এতটা এটা ছিল। তারপর তাকে সমস্ত পাওয়ার, তার স্পিরিচুয়াল পাওয়ার ছিল, তার মধ্যে তিনি ট্রান্সফার করলেন, বলে তোমার এটা কাজে লাগবে, আমি ফকির হয়ে গেছি, আমার যা করবার সব করে গেছি, এখন সব তোমার উপরে দায়িত্ব ইত্যাদি। সেই জন্য সে রামকৃষ্ণ মুভমেন্ট এখন দেশ বিদেশে এখন সেটা চলে গেছে।
আজকে দিনে আমাদের 270 শাখা 24টা দেশে না কাজ চলছে, যেটা আমরা ব্রডলি ক্লাসে করি। প্রায় এডুকেশন ফিল্ডে আমরা আছি, শিক্ষা বিভাগে আছি, তারপর রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন আমরা করছি, ত্রাণ কাজ করছি, তারপরে আমাদের মেডিকেল সার্ভিসেস চলছে। আর এডুকেশনাল ফিল্ডে আমাদের প্রায় 15টা কলেজ, একটা ইউনিভার্সিটি, প্রায় 1000 স্কুল অফ ডিফারেন্ট গ্রেডস, তারপরে অনেকগুলো হোস্টেল, সেরকম নার্সিং স্কুলস, নার্সিং কলেজ, তারপরে মেডিকেলে আমাদের আছে প্রায় 15টা কলেজ পায়ে পায়ে দাঁড়াতে পারে। আর তারা নিজে ঠিক করে কোনটা তাদের জন্য ভালো, কোনটা মন্দ, তারা নিজে ঠিক করে নিতে পারে। সেরকম নানা ক্ষেত্রে আমাদের কাজ চলছে। আজকে বেশি সময় নেই, আমি এই কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎ। আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করছি শ্রীমৎ স্বামী বোধশরণানন্দজি মহারাজের শ্রীচরণে। এখন আমাদের মধ্যে আশীর্বাণী এবং আজকের আলোচনা সভার বিশেষ আলোচনা সভার সভাপতি এবং উদ্বোধক, অত্র অনুষ্ঠানের উদ্বোধক পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুহিতানন্দজি মহারাজ, সহ সংঘাধ্যক্ষ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুর মঠ, ভারত। শ্রদ্ধেয় সন্ন্যাসীবৃন্দ, ভক্তবৃন্দ, অনুরাগীবৃন্দ, যে সমস্ত ব্যক্তি এখানে উপস্থিত আছেন, যারা যে কোনো উপায়ে এই আশ্রম পরিচালনার ব্যাপারে সাহায্য করছেন, প্রত্যেকের প্রতি ভগবান শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের আশীর্বাদ প্রার্থনা করে আমি এখানে এসে সর্বপ্রথমই বিশেষ কৃতজ্ঞতা স্বীকার করি এবং ধন্যবাদ দিই জনাব এনায়েতুর রহিম, মাননীয় বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং বিশ্ব দেবনাথ, দুজনাই এমন একটি পদে রয়েছেন যে পদটি হচ্ছে জাজমেন্ট, অর্থাৎ আমরা বলি বিচারক যিনি হন তিনি কিরম, তার চোখ নেই, অর্থাৎ তিনি নিরপেক্ষ দৃষ্টিতে সব জিনিস দেখবেন। অর্থাৎ অনেকটাই আমরা যাকে আল্লাহ বলি, গড বলি বা ভগবান বলি, সেই রকম একটা দৃষ্টিভঙ্গি তাকে রাখতে হয়। আমার দেখে খুবই ভালো লাগলো যে দুজনের বক্তব্যের মধ্যে এত পজিটিভ আস্তিক্য বুদ্ধি, যে এইরকম যদি সমাজে এইরকম লোক আরও 2-4 আসেন, তাহলে সমাজে অনেক 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 কল্যাণ হবে। প্রথমেই বাংলাদেশ, এটি তো এককালে ভারতবর্ষেরই দেশ ছিল, কিন্তু যে কোনো কারণে হোক প্রয়োজনে বাংলাদেশ হতে হয়েছে। বাংলাদেশে আমার প্রথমেই মনে পড়ছে প্রায় ধরুন 500 বছর আগের ইতিহাস। এখানে এই বাংলাদেশ থেকেই জগন্নাথ মিশ্র, অদ্বৈতাচার্য, তার বাবা, এরা সবাই এখান থেকে গেছিলেন নবদ্বীপে। শুধু তারাই নয়, অনেক কয়েকজন এখান থেকে সিলেট এবং আশেপাশের জায়গা থেকে সেখানে গিয়ে তারা নবদ্বীপে বসবাস করতে লাগলেন এবং তাদের উন্নত চরিত্র, উন্নত মান জীবন, তাদেরই সন্তান রূপে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করলেন। কিন্তু তিনি মহাপ্রভু যে সন্ন্যাস নেবার পরও নিজের এই ঢাকা দক্ষিণ সিলেটে তিনি তার মাতামহীকে দেখতে এসেছিলেন। এই স্থান থেকে যে চৈতন্যদেব গেছিলেন, সেই তাঁরই অবদানে আজ গোটা ভারতবর্ষব্যাপী যে একটি ভক্তি আন্দোলন চলছে, সেটি সম্ভব হয়েছে।
কারণ তিনি গেছিলেন রায় রামানন্দের সঙ্গে, সেটি অন্ধ্রেতে, বল্লভাচার্যের সঙ্গে, সেটি কর্ণাটক মহারাষ্ট্রের জায়গায়, এবং রূপ সনাতন বৃন্দাবন রাজস্থান, আর এদিকে প্রতাপরুদ্র বাসুদেব সার্বভৌম উড়িষ্যা। ভেবে দেখুন, গোটা ভারতবর্ষ ব্যাপী যে একটি ভক্তির প্লাবন চলছে, এটি সম্ভব হয়েছিল তাঁরই কৃপাতে, তাঁরই প্রচেষ্টাতে। তাছাড়া এইখানে এরপরে আমরা জানি স্বামী বিবেকানন্দ এখানে দর্শন করতে এসেছিলেন। তার সঙ্গে ছিলেন ব্রহ্মানন্দ বা প্রেমানন্দ এবং অন্যান্য আরও অনেকেই এসেছিলেন। স্বামীজি এখানে আসার পর স্বামীজির বক্তৃতা শুনে এখানকার যুবক মণ্ডলী এতটাই ইন্সপায়ার্ড হয়ে গেছিলেন যে তারা দেশের উন্নতির জন্য প্রাণপাত করেছিলেন। বিশেষত যখন কার্জন বঙ্গভঙ্গ করবার আয়োজন করেছিলেন, তো দুই দেশেরই পূর্ব এবং পশ্চিম বাংলার সমস্ত যুবককুল উত্তাল হয়ে উঠেছিল এবং এত তাদের আন্দোলন ঘনীভূত হয়েছিল যে কার্জনকে তার আদেশ প্রত্যাহার করে নিতে হলো। কিন্তু ওই যে জাগরণ মানুষের জেগে গেল মানুষ, তার ফলেই তারপরে দেশের স্বাধীনতা আন্দোলনে একজনের পর একজন বলিদান দিতে লাগলো। আমরা যদি কখনো আন্দামান নিকোবরে যান তাহলে সেখানে দেখতে পাবেন কত কিশোর, কত যুবক, অন্তত সেখানে লেখা আছে অন্তত 300 জন যারা সেখানে ফাঁসিতে অথবা যাবজ্জীবন দিবান্তর অথবা তাদের খুন মেরে ফেলা হয়েছে। এরা শুধু দেশ স্বাধীন করার জন্যই গেছিল। আমাদের বড় কষ্টের মধ্যে দিয়ে, দুঃখের ভেতর দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। পাকিস্তানও কষ্ট পাচ্ছে, ভারতও পাচ্ছে, এটা তো পাচ্ছেই। সুতরাং এই যে এই পরিবেশের পরে এই পূর্ব পাকিস্তান, আপনারা ইতিহাস জানেন যে তারা সহ্য করতে পারছিল না, স্বাধীনতার স্বাদ তারা পাচ্ছিল না, বিশেষত ভাষার আন্দোলন। মহারাজ যোগেশানন্দজি বললেন যে এই ভাষাকে কেন্দ্র করে যে বললেন রাধা গোবিন্দ দেবনাথ, এরকম বড় বড় মহাপুরুষ লোক তারা প্রাণ দিয়েছেন। তার ফলে আমরা এই বাংলা দেশ খুঁজে পেয়েছি। কিন্তু সেই বাংলাদেশকে তারা এগিয়ে নিয়ে চলেছেন। বাংলাদেশ যে রকম মত আদর্শ নিয়ে চলছে, এটি দেখলে আমি সকালবেলায় বেড়াতে 3টি বাণী দেখছিলাম। যে একটি হলো আমাদের ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার, একটি রয়েছে আমাদের সংঘের প্রেসিডেন্ট, আর একটি হচ্ছে হাসিনা। তার এই দুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তিনি তো তার পরিচিত, সুতরাং তিনি তার মতন দিয়েছেন। আমাদের সঙ্গগুরু, তিনি তো তার সঙ্গগুরুর মতন দিয়েছেন। যেহেতু আমি হাসিনার যেটি পড়লাম, পড়ে দেখলাম এটির সঙ্গে এই আমাদের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস যেটি বললেন, অনেকটা এইরকম ধর্ম নিরপেক্ষভাবে শুধু মানুষকে ভালোবাসার জন্যে যে একটা দেশ বা একটা জনগণ বা মতৈক্য থাকতে পারে তার প্রমাণ রয়েছে। আমার একটি ঘটনা মনে পড়ছে যে ইউএনও তিনি জেনারেল সেক্রেটারি ছিলেন সম্ভবত ফেডারেল। তিনি যখন একবার একটা বক্তৃতাতে বলছেন যে আমি যখন রামকৃষ্ণ মিশনের মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন পড়লাম, আমি চমকে গেলাম যে ইউএনওর যে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল এর রামকৃষ্ণ মিশনে 1897, তার 50 বছর পরে ইউএনওর মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে। কিন্তু দুটোরই এত সিমিলারিটি দেখে আমি চমকে যাচ্ছি। অর্থাৎ স্বামী বিবেকানন্দ 50 বছর আগে যে চিন্তা করেছিলেন
ইউএনও, দ্যাট মিনস অল ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল, তাদের মানে দরকার হয়েছে 50 বছর ধরে ইভলভ করতে ওই স্ট্যান্ডার্ডে আসতে। কিছুদিন আগে ইউনেস্কো জেনারেল সেক্রেটারি তিনি ইরিনা বোকোভা, তিনি একটি সেমিনারে ছিলেন, সেখানে ছিল সাবজেক্ট ছিল পিস। সে পিসের মধ্যে সেখানে ছিল ইন দ্য লাইট অফ স্বামী বিবেকানন্দ। এই টপিক ছিল, ফ্রান্সে হয়েছিল। সেখানে তিনি ইরিনা বোকোভা বললেন যে হোয়াট বেটার সাবজেক্ট ক্যান বি, এর থেকে ভালো সাবজেক্ট আর কি হতে পারে। কেন? মানুষের যে যুদ্ধ, মানুষের ভেতরে যে দ্বন্দ্ব, দেশ, এগুলো কোথায় হয়? এটি বাইরের জগতে হয় না, হয় মনেতে। সুতরাং যেখানে মনের মধ্যে যদি সাম্য আনতে পারা যায়, তা আমি সকলের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করি। আপনাদের সকলের কল্যাণ হোক, আপনারা যে যেখানে আছেন নিজের পথে এগিয়ে চলুন। করবেন শ্রীমৎ স্বামী সুরবরানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম। কারণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। বুঝাই দিয়ে আসিস আশ্রম ও রামকৃষ্ণ মিশন দিনাজপুর শতবর্ষ এই অনুষ্ঠানে সভাপতি শ্রীমৎ স্বামী সহিতানন্দজি মহারাজ, সহ সংঘাধ্যক্ষ রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন বেলুর মঠ, অত্র আশ্রম অধ্যক্ষ স্বামী বিবেকানন্দজি মহারাজ, আমার সামনে উপস্থিত সুধী ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পূজনীয় সাধু এবং আমার সতীর্থ অন্যান্য সাধু ব্রহ্মচারী, আমি সকল হৃদয়ে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের আবির্ভাব শুভেচ্ছা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। আজকে এই 1997 সালের ডিসেম্বরে এই মন্দির যখন উদ্বোধন হয় তখন আমি এখানে ছিলাম কর্মী হিসাবে। ঠিক তার আগের দিন একটি ঝড় হয়েছিল, একদম প্যান্ডেল ভেঙে দিয়ে পুরা, আবার রাত্রের মধ্যে সমস্ত কিছু সেরে সেই উৎসব হয়। তো মনে হয় যেন একটি ঝড় তুলেছিলেন অমৃতানন্দজি, আর মনে হচ্ছে যেন বিবেকানন্দজি যেন একটা ঝড় তুললেন এই দিনাজপুরে। আমি আন্তরিক, অত্যন্ত আমার সেই দিনটির কথা মনে পড়ছে এবং আজকের দিনের এই পূর্বাবস্থার কথাও মনে পড়ছে। গ্রামে গঞ্জে সর্বত্র যে আয়োজন করে যেভাবে এই অনুষ্ঠানের তিনি সাজিয়েছেন এবং যেভাবে সারা জেগেছে, আমরা সকলেই খুব আনন্দিত এবং গর্বিত। এবং যে সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, ভালোবাসা শুভেচ্ছা বিনিময় হলো, আমি এই আশ্রমের আরও দীর্ঘায়ু কামনা করে সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রণাম জানিয়ে আমার এই ধন্যবাদ সকলের প্রতি। আমি নিজেও ধন্য হয়েছি এবং আমরা সকলেই ধন্য ধন্য। আমরা আগে প্রথমে গান শুনেছি, সারদা রামকৃষ্ণের বাণ ডেকেছে সত্যি, আজকে যেন দিনাজপুর। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। রামকৃষ্ণ। আপনাদের সকলকে নমস্কার। আমাদের প্রথম অধিবেশন এখানেই শেষ হলো। এবারে আমাদের র্যালি পর্ব।